নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গলার অবস্থা বেশ খারাপ, ভেবেছিলাম বিশ্রাম নেব, তারপরেই ভাবলাম যে এই রাজ্যের স্বৈরাচারী নৈরাজ্যের ব্যভিচারী সরকার যতদিন না বিদায় নেবে এই গলাকেও বিশ্রাম দেওয়া যাবে না। তাই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিয়ে কিছু কথা বলবো এবং একটা রোমহর্ষক অডিও শোনাবো, যে অডিওটা শুনলে আপনি চমকে যাবেন। আজকে এই অডিওটা আপনাদের একটু শেষ পর্যন্ত শোনার অনুরোধ রাখবো। আমি কোনোদিন এভাবে রাখি না, আমি অডিওটা চালাবো। তার আগে ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী, তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। মনে আছে ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী? সেই ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী যিনি ডেঙ্গুর তথ্য অস্বীকার করতে চেয়েছিলেন বলে, মানে স্বীকার করতে চেয়েছিলেন বলে তাকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছিল কালিম্পংয়ে। তার রিটায়ারমেন্টের 3 মাস আগে 2 বছর ধরে নাকে দড়ি দিয়ে তাকে সাসপেনশনে রাখা হয়েছিল। সেই মানুষটির সঙ্গে ডক্টর শিবানী চ্যাটার্জি, তাঁর একটা কথোপকথনের অডিও আমার হাতে আজকে সকালে এসে পৌঁছল। আমার মনে হলো এই অডিওটা আপনাদের কাছে শোনানো দরকার। কি সাংঘাতিক বয়ান! আরজি করের থেকেও মারাত্মক কাহিনী বোধ হয়। আরজি করের থেকে বলবো না, কিন্তু আরজি করের থেকে কোনো অংশে কম নয়। মুখ্যমন্ত্রীর ভাই বলে এক ব্যক্তি, তার নাম বাবুন বন্দ্যোপাধ্যায়, শুনলাম অডিওতে। এবং তিনি যাওয়ার পর কি অভব্যতা, কি অসভ্যতা ওই হসপিটালে করেছেন ডাক্তার শিবানী চ্যাটার্জি ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীকে বলছিলেন। এবং তারপর কপালে কি জুটেছিল সেটাও আপনাদের শোনাবো। থাকেন রুবি হসপিটালের কাছাকাছি, তাকে এখন ডিউটি করতে যেতে হয় রামপুরহাট মেডিকেল কলেজে, প্রায় 265 কিলোমিটার দূরে কলকাতা থেকে। এবং ভদ্রমহিলা যিনি ডাক্তার, তার রাইট আইয়ের ভিশন প্রায় চলে গেছে, একটা চোখে দেখতে পান না। সেই অবস্থায় রুবি হসপিটাল থেকে যেতে হয় সেখানে, অর্থাৎ ওই রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটাল। এবং সেখানেও কি পানিশমেন্ট পোস্টিং, সেটা আমি প্রথমে একটু ছোট্ট একটা অডিও আমি সরাসরি ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীকে ফোনে ধরেছিলাম যে এই পানিশমেন্ট পোস্টিং সম্বন্ধে একটু আগে বলে নিন। আমি যেটুকু জানি, এই এই ভদ্রমহিলা আমার কলেজের বোন, আমার চেয়ে কয়েক বছরের জুনিয়র। মেডিকেল প্রফেশনে এর 36 বছর হয়ে গেছে। একে ডান চোখ রেটিনাল ডিটাচমেন্টে দৃষ্টিশক্তি এখন 20% কিংবা 30% মতন আছে। এই অবস্থায় একে ইনি গত 36 বছরে যে কাজের অভিজ্ঞতা এর নেই, এসএনসিইউ মানে হচ্ছে সিক নিওনেটাল কেয়ার ইউনিট, যেখানে একটি নবজাতকের মৃত্যু মানে চিকিৎসকের অশেষ যন্ত্রণা তো বটেই, বর্তমান পরিস্থিতিতে অশেষ ঝুঁকিও বটে। তিনি আদৌ কাজ করেননি, এরকম একটি ক্ষেত্রে কাজ করার জন্য উইদাউট ট্রেনিং বাধ্য করা হচ্ছে। এটা নিদারুণ অমানবিক সন্ময়বাবু, নিদারুণ অমানবিক, এটা চলে না। এবং তিনি দক্ষিণ কলকাতা থেকে যারা এটা করেছে তাদের অবশ্যই শাস্তি প্রাপ্য। দক্ষিণ কলকাতা থেকে পাঠানো হচ্ছে রামপুরহাটে, তিনি নিয়মিত জার্নি করছেন। ভাবা যায়, একটা চোখ চলে যাওয়ার পর কি না তিনি মুখ্যমন্ত্রীর পরিবারের ভাইয়ের সঙ্গে মুখে মুখে তর্ক করেছেন। তর্কও ঠিক নয়, প্রতিবাদটা রেজিস্টার করেছেন মিনিমাম এতে। ধন্যবাদ ডক্টর চৌধুরী। এইটাই আমাদের এই রাজ্যের স্বাস্থ্যচিত্রে এখন সবচেয়ে খারাপ অবস্থা। অনেক ধন্যবাদ অরুণাচল বাবু। ডাক্তার শিবানী চ্যাটার্জিকে কিভাবে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছিল সেটা শুনলেন। মানে কী ধরনের পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছিল ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীর মুখে শুনলেন। এবার আমরা ডাক্তার শিবানী চ্যাটার্জির সঙ্গে ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীর সেই অডিওটা আপনাদের কাছে শোনাবো। শুনলে চমকে যাবেন। ডাক্তার শিবানী চ্যাটার্জি কি প্যাথেটিক সিচুয়েশনের মধ্যে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল বেহালায় পড়েছে। জনৈক ব্যক্তি গিয়ে বলছেন দ্রুত তাকে কাজ করে দিতে হবে। এবং তিনি, তার পরিচয় কি আপনি জানেন? আমি বাবুন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর ভাই। এবং তারপর ডাক্তার শিবানী চ্যাটার্জি কী করেছিলেন, কী বলেছিলেন, এবং তারপর তার কপালে কী জুটেছিল সেটা বোধহয় আমার মুখে শোনা দরকার নেই, আপনারা শুনুন। আমি সেই অডিওটা এই মুহূর্তে আপনাদের বাংলা বার্তা দর্শকদের কাছে শোনাবো। এবং অবশ্যই তৃণমূলের নেতারা এই অডিও শুনে বলবেন তো ফেক। আমি এই অডিওর শেষে আরেকটা ছোট্ট অডিও শোনাবো, যেখানে ডক্টর শিবানী চ্যাটার্জির কাছ থেকে অনুমতি নিয়েছি। আমি তার সঙ্গেও টেলিফোনে যোগাযোগ করেছিলাম। এই অডিওটার পরে শেষকালে ডাক্তার শিবানী চ্যাটার্জি
কি বলেছেন বাংলার বার্তা কি সেটাও শুনবেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো অরুণাচল দা, আমি শিবানী বলছি হ্যাঁ মেডিকেল শিবানী, কলেজে। হ্যাঁ শিবানী। হ্যাঁ, কেমন আছেন অরুণাচল দা? সেদিনকে চলছে, কথা হলো না। চলছে হ্যাঁ, না? সেদিনকে তো কথা হলো না, এই হ্যাঁ 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 কনভেনশনের দিন। হ্যাঁ। তো বলছি আমারও কিন্তু অনেক কিছু বলার ছিল এই ব্যাপারে। মানে সেদিনকে আমি ডায়াসে উঠিনি, কিন্তু আরজি করে দুদিন আমি স্পিচ রেখেছি। মানে আমি কিন্তু প্রথম এই প্রতিবাদটা শুরু করেছিলাম 2024-এর মার্চ মাসে। ডিএইচএস ডক্টর সিদ্ধার্থ নিয়োগীর ঘরে উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, এটা সবাই জানে। আমি এখন অ্যাট প্রেজেন্ট রামপুরহাট মেডিকেল কলেজে আছি। আমার বয়স 63 বছর 6 মাস। আমার অ্যাকচুয়ালি চাকরি আছে 2025-এর পুরোটা। 26-এর মার্চে আমি মানে যদি রিটায়ার, মানে এই 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 অসভ্য গভর্নমেন্টের হাত থেকে যদি মুক্তি পাই, যদি না 67 করে। হ্যাঁ যদি মুক্তি পাই, সেই তো সেই ন্যাচারালি আমি কিন্তু ট্রোলড বা দেখুন, গণধর্ষণের শিকার হয়নি, কিন্তু সবসময় ধর্ষণ করা মানে না, ফিজিক্যালি নয়, মানসিক মানসিক। ধর্ষণ তো একটা হয়ই। হ্যাঁ, মানসিক ধর্ষণের শিকার কিন্তু আমি রামপুরহাটেও হচ্ছি, বিকজ আমি ভীষণ প্রতিবাদী। মানে আপনারা আমাকে কলেজ লাইফে যেটুকু দেখেছেন, হ্যাঁ তারপরে তো অনেকদিন আমরা ছাড়া। হ্যাঁ। মানে একসঙ্গে উই আর ইন দ্য সেম বোট বাট নট অলওয়েজ। মানে আমরা তো কাজের সূত্রে ওর কাছ থেকে সরে গেছি, দূরে চলে গেছি, ঠিক কিন্তু ঠিক হয়তো ঠিক। মানসিকতাটা আমাদের একই আছে। আমরা উই আর ইন দ্য সেম বোট এখনো। হাতে হাত, হাতটা ছাড়া হয়ে গেলেও, মানে হাত ছাড়া হয়ে গেছি কারণ হাতটা ধরতে পারছি না আর কি। তো ঠিক। যাই হোক, মানসিক ভাবে আমরা তো এই সলিডারিটির থেকেই বলি যে আমি কিন্তু 2024-এর 5th মার্চ, যখন আমাকে সব ডিস্ট্রিক্ট কভার করা, হ্যাঁ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনিও বারাসাতে অনেক ট্রোলড হয়েছেন। সেই সময় আমি এখানে ছিলাম না, বাঁকুড়া মেডিকেল কলেজে ছিলাম। আরে এরা কোনো অ্যানেস্থেশিয়া ওইসব নিয়ম নীতি মানবেন না আপনি, বা এদের কাছে আশা করবেন না, আশা করবেনই না। না করি না তো, কিন্তু জিনিসটা হচ্ছে এর এগেনস্টে আমি যখন ওই 5th মার্চের অর্ডারে, আমি তো অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্টে চিরদিন কাজ করেছি। তো আমাকে ওই 52 জনের এসএনসিওর একটা অর্ডার বেরো, তার মধ্যে আমার নামটা। আমি যখন নর্থ সুবারবানে কলকাতায় বিদ্যাসাগরে ছিলাম, এমআর বাঙ্গুরে ছিলাম, আমার 10, এটা 10th পোস্টিং আমার 36 বছরের চাকরি জীবনে। সামনে 25টা হলে আমার 38 বছর কমপ্লিট হবে। আর 26-এর মার্চে যদি যেতে পারি, তার আগে হয়তো মরেই যাব, যা মানসিক যন্ত্রণার শিকার। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার যেটা বলতে চাইছিলাম, যে আমি ওই অর্ডারটা যেদিনকে পাই, 5th মার্চ অর্ডারটা বেরোয় একদম থেকে। তো আমার হাতে পাওয়ার পর আমি সেদিনই দেখা করতে গিয়েছিলাম। তো সেদিন ওই আশা কর্মী, আই থিঙ্ক আমি আপনাকে বিরক্ত করছি না তো অরুণাচল দা? একটু একটু বিরক্ত না, একটু না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনার সঙ্গে দেখা করব, এখন আজকে কলকাতায় আছি, কালকেই এসছি রামপুরহাট আচ্ছা থেকে। আচ্ছা। তো যাই হোক, অপ্রাসঙ্গিক এই প্রসঙ্গ হ্যাঁ, এখন অনেক বড়। নো ওয়ান কিল জেসিকা। একদম। আমার মেয়েটাকে কেউ মরেনি, কাজে ও মরেও নি। না, অ্যাকচুয়ালি তাই। ও মরতে পারে না, আমরা যতক্ষণ আছি আমাদের মানসিকতা আছে। মানে আমরা প্রত্যেক দিন না পারি এই আপনার খেতে, সাথে না কথা পারি বলছি আমার ঘুমোতে। চোখে জল চলে আসছে জানেন। হ্যাঁ, না পারি ঘুমোতে, মানসিক ভাবে প্রচন্ড বিধ্বস্ত, মানে যেটা বলা যায় না আর কি। তো আমি যেটা বলতে শুরু করেছিলাম, তো হ্যাঁ যাই হোক, যেটা তখন আমি ওনাকে কি বললাম, স্যার আমি এসএনসিতে কোনোদিন কাজ করিনি, আর আমার ডান চোখটা নেই। তো বললো ডান চোখ নেই মানে? আমার রাইট রেটিনাল ডিট্যাচমেন্ট 90%, এই 2023-এর ডিসেম্বরে ডিটেক্টেড হয়, অপারেশনও হয়। তারপরে আমি ডান চোখে দেখতে পাই না, আমার কোনো ভিশন নেই। সেটা আমি বলছি না, মানে আমার যিনি রেটিনাল স্পেশালিস্ট, যিনি অপারেশন করেছেন, তাদের কাগজপত্র 5th চেকআপ, 6th চেকআপ হয়ে গেছে। আমার ভিশন কিছু বাড়েও নি। আর ওনারা বলেছেন আর বাড়বে না, কারণ ওই সেলস গুলো ডিজেনারেট করে গেছে। তো যাই হোক, তো উনি এটা বলার পর যে আমি ওইটুকু নিওনেটসদের নিয়ে কাজ করবো, প্রথমত আমার কোনো এক্সপোজার নেই, এসএনসিতে কোনোদিন কাজ করিনি। এটা 52 জনের এসএনসির এমোদের পড়েছে, যদিও আমি এমোদের ক্যাটাগরিতেই পড়ি, কিন্তু এসএনসির এমো আমি কোনোদিনই ছিলাম না। তো তখন বলছে যে তাহলে আপনি কাগজপত্র পাঠিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ স্যার, সেই কাগজপত্র নিয়েই আমি আপনার কাছে এসেছি, আমার রিসিভড অনলাইন কপিগুলো। এবং তার এগেনস্টে ওই অপথলমোলজিস্ট বা রেটিনাল স্পেশালিস্ট, তাদের কথা মতো আমি ছুটিও, 15 দিনের ছুটিতেও ছিলাম চোখ অপারেশনের পর। যদি অনলাইনে না যেত, না আমার ছুটি স্যাংশন হতো, তাহলে আমি ছুটিটা
এনজয় করলাম কি করে। তারপর আবার জয়েন করেছি, জয়েন করেই দেখলাম আমার এই অর্ডারটা। তো বললো আমরা তো এখন কিছু করতে পারবো না সিদ্ধার্থ নিয়োগে, আমরা তো ওনার পাশে 2-3জন ফেউ বসেছিল। তো ফেউই বলবো কেন, আমি তাদের চিনি না, মানে এই কথাটা বলাটা উচিত না, আমাদের ফ্রেটার্নিটির লোক কেউ ছিল কিন্তু আমি কাউকে চিনি না। 4-5 জন ছিলেন, তার মধ্যে একজন ভদ্রমহিলাও ছিলেন, তিনি কোথাওকার প্রফেসর, কারণ কথা হচ্ছিল ওদের মধ্যে। তখন আমি তখন ওখানে বসে ডিএইচএস এর ঘরে। তো তখন উনি বললেন আমরা তো এটা কিছু করতে পারবো না, অর্ডার হয়ে গেছে, মানে আপনাকে জয়েন করতে হবে। তো তারপরে তিনি সকাল ওটা করে আমি চলে এলাম। তখন সন্ধ্যে 7:30, কারণ সেদিনকে আশা কর্মীদের লাস্ট প্রোটেস্ট র্যালি, ওদের ওই মাইনে বাড়ানোর, ওরা প্রায় 6 মাস ধরে করছিল। ওদিনকে এমএলএ এমপিদের আমি অনেককে ঢুকতে দেখেছি, তাদের অনেককে আমি তৃণমূলের এমএলএ এমপিদের মানে চেহারাই চিনি। তো যাই হোক, সেটা নট প্রাসঙ্গিক। তো তারপরে আমি বললাম ঠিক আছে স্যার, আমার তো কিছু করার নেই। বললো আপনি জয়েন করুন গিয়ে, তারপর আপনার চোখের কাগজপত্র, এর জন্য আজকে আমার দেখার সময় নেই, কারণ এখন 7:30 বাজে, বাইরে আর এখনো অনেক লোক। আনলো হ্যাঁ স্যার, বাইরে প্রচুর আমার বিদ্যাসাগরেরই লোকরা বসে আছে। আমি এখন বিদ্যাসাগরের নেই, আমি নর্থ সুবারবানে ছিলাম। আমাকে ডিটেলমেন্টে পাঠানো হয়েছিল রাতারাতি। কেন যে আমাকে বিদ্যাসাগর থেকে পাঠানো হলো যে আমরা যখন ডিউটি আওয়ার্সে ছিলাম, একদিন ইমার্জেন্সিতে ডিউটি করছি, আমি আর আমার কলিগ ডক্টর সোমনাথ ভট্টাচার্য, ও পেডিয়াট্রিক্স এর লোক, আর আমি জাস্ট এমও অ্যানেস্থেসিওলজি। তো তখন আমাদের এখানে একটি রাত্রি ওই 2টো থেকে রাত্রি 8:30 ডিউটি, ঠিক 8টা এরকম সময়, কি 8টার একটু আগে, তখন কোভিড এর পিরিয়ড 2021-এ। তো যাই হোক, তখন আমরা একজন ভদ্রলোক ঢোকেন ওই সাঙ্গপাঙ্গ, আমাকে বলেন যে আমার ডান পায়ে একটু ব্যথা লেগেছে, চোট লেগেছে, ম্যাডাম আমাকে একটু ওষুধ দিয়ে দিন। তো আমি ওনাকে হাতে পা ধরে দেখি যে কোথাও কোনো ভেঙেছে কিনা বা হয়েছে কিনা, করে আমি একটা ইনজেকশন ডাইক্লোফেনাক দিয়ে, একটা র্যান্টাক দিয়ে বলি যে আপনি একটু বসুন, আমাদের পাশের ঘরে রেস্ট রুম আছে, আর টিভি আছে, সোফা আছে, ফ্যান আছে, বসুন। এখানে 10-12টা পেশেন্ট আছে কোভিডের, প্রত্যেকটারই প্রায় শ্বাসকষ্ট, এগুলো দেখে আবার আপনাকে আমি দেখে তোমার ওষুধ লিখে দেবো, এর মধ্যে ব্যথাটা কমেও যেতে পারে। উনি প্রথমে চলে যান, তারপর আবার মিনিট 5-এর মধ্যে ওখানে আসেন, এসে বলেন যে এখানে এত পেশেন্ট, বেশ জোর গলায়, মানে দাপটের সুর, মানে যে দাপট এখন আমরা সব এভরিডে শুনতে পেয়েছি বা পাচ্ছি এখনো। তো যাই হোক, ঢুকে বলেন যে আপনি একলা কেন এখানে, আপনার নামটা জানতে পারি? তখন আমি বললাম আমি ডক্টর মিসেস শিবানী চ্যাটার্জি। তো তখন বললো যে আপনি এখানে একলা কেন, এত পেশেন্ট? আমি বললাম আমার কলিগ ওপর থেকে কল বুক এসছে, ও পেডিয়াট্রিক্স এর লোক, ও রাউন্ডে গেছে। তখন প্রায় 8টা-5টা বাজে। বললো এমনিতেও আমরা হসপিটাল ছাড়ার আগে একবার রাউন্ডে, তো রাউন্ডে গেছে, এগুলো আমি অলমোস্ট ভর্তি করে দিয়েছি, আরো কতগুলো ভর্তি করবো, এগুলো সব দোতলায় মেডিসিনে ভর্তি হবে, আমাদের মেডিসিনের লোক ওপরে আছে। তো তখন উনি এসব শুনে গিয়ে বললো যে আপনি আমাকে এক্সরে লিখুন তো। এবার গলা একটু একটু করে সপ্তম, মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম আর কি, সারেগামাপার ইয়েতে ছাড়িয়ে, তো ছাড়িয়ে তখন বলছে যে আপনি আমাকে একটা এক্সরে লিখুন তো। আমি বললাম এখন তো এক্সরে হবে না। তো আমি বললাম যে আপনি একটু বসুন। তখনও কিন্তু আমি জানি না উনি কে। যখন এই সপ্তমে অষ্টমে গলা ছাড়াচ্ছে, তখন কিন্তু আমিও রেগে যাচ্ছি। বললাম আপনি আমাকে এই পেশেন্ট গুলো ভর্তি করে দিন, এগুলো এখানে না হলে মারা যাবে। আপনাকে আমি পরে লিখছি, কারণ আপনার চোটটা অত নেই, আপনার এক্সরে করার কোনো দরকার নেই। তো তখন উনি বললেন আপনি এক্সরে লিখবেন কিনা। এবার শুরু হয়ে গেল গলা, হ্যাঁ, আপনি এক্সরে লিখবেন কিনা। তখন আমি বললাম যে দেখুন এক্সরে তো লিখলেও এখন হবে না, কারণ আপনি ঘরটা একটু ঘুরে আসুন, এক্সরে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছে। তো বলে বন্ধ হয়ে গেছে বলে আপনি জানেন আমি কে? তখন আমি উঠে দাঁড়িয়েছিলাম, দেখুন এখানে আমাদের সবাই পেশেন্টেরা, আমার জানার দরকার নেই কে কি, কারণ এখানে এখনো যে এতগুলো পেশেন্ট আছে, আমি প্রত্যেকটার নাম ধরে ধরে টিকিট লিখছি, তাদের ক্লিনিক্যালি এক্সামিনেশন করছে, তারপরে তাকে অ্যাডভাইস দিচ্ছি, দিয়ে ভর্তি করছি, কোনটা ভর্তি হওয়ার কোনটা না ভর্তি হওয়ার। এবার আমার তো জানার কথা না। তখন বলে আমার নাম বাবুন বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় আমাদের বিশাল ইমার্জেন্সি ঘর, বিদ্যাসাগরে দেখে আসবেন, খুব ভালো, মানে বিশাল ঘর, বিশাল। তখন ওই গেট দিয়ে, মেন এন্ট্রান্স দিয়ে ডক্টর সোমনাথ ভট্টাচার্য, আমার ছেলের থেকে বছর 2-এর বড় হবে, আমার ছেলেও অর্থোপেডিক সার্জন, এখানে ওর WBHS বা MES এ নেই, ও জয়েন করেনি, ও প্রাইভেট প্র্যাকটিস করে। যাই হোক, বাচ্চা ছেলে, সবাই জয়েন করেছে, সবে প্র্যাকটিসে এসছে। তো যাই হোক, কামিং টু দ্য অরিজিনাল পয়েন্ট, তখন ও ঢুকছে, তখন ও বলছে যে, ও ঢুকে যেই আমার পাশে বেশ বড় চেয়ার বসেছে, তখন বলছে এই যে আপনি এতক্ষণে ঢুকলেন কোথায়, চড়ে বেরিয়ে এলেন, ঠিক এই ল্যাঙ্গুয়েজ। ও একটু স্ট্যামার করে, ওই সোমনাথ। তো তখন ও না প্রথমে বুঝতে পারেনি, ও এমনিতে খুব শান্ত ছেলে। তো তখন বলছে যে আমি বুঝলাম না আপনি কি বলছেন। বলে কোথা থেকে বেরিয়ে এলেন, এই ভদ্রমহিলা একলা এতগুলো পেশেন্ট দেখছেন, আমি এসেছি, আমাদের সঙ্গে আরো অনেকে এসেছে। তখন বলছে আপনি কি এসব জিজ্ঞেস করার, বা বললো আপনি শোনেননি আমি যে এক্ষুনি চিৎকার করে বলছিলাম
যে আমার নাম বাবুন বন্দ্যোপাধ্যায়, আমি মমতা ব্যানার্জির ভাই। যখন এটা কথাটা বলেছে তখন আর যখন সোমনাথ ঢুকেছে তখন আমিও কিন্তু একটু সাহস পেয়ে গেছি, কারণ দেখছি দুজনে না হলে আমি যে ওনার সঙ্গে কমব্যাক করবো, ওনাকে একটা কথার উত্তর দেবো, দুজনে না তো যদি আমাকে এসে একটা থাপ্পড় মেরে দিত সেটাও তো আমার একটা মানহানি হতো। তো তখন আমি বললাম যে দেখুন আপনি যেই হন, আপনি অনেকক্ষণ থেকে এখানে করছেন, এরকম অবস্থা, আপনাকে বলা হচ্ছে যে এক্সেল ডিপার্টমেন্ট নেই, আপনি শুধু একটু দেখে আসুন। আর আপনি এখন যখন আপনার আইডেন্টিটি ডিসক্লোজ করলেন তখন এটা বলা উচিত, আপনার ভাবা উচিত যে আপনি মমতাদির ভাই যখন, যে এখানে এক্সেল ডিপার্টমেন্ট অনেকদিন ধরে চলছে না সন্ধ্যে 6টার পর, কেন ওদের সব ডিউজ আটকে গেছে। ড্রিমল্যান্ডের সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা টাই আপ ছিল যে এরা অনেক দিন টাকা পাচ্ছে না, সেই জন্য ওরা কাজ বন্ধ করে দিয়েছিল, একদম বন্ধই ছিল, আবার চালু করেছে, এবং সেটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। তারপর থেকে ওরা বলেছে আমরা সারা রাত্রি আমরা দেবো না সার্ভিস, আমাদের টাকা যতক্ষণ না পাবো। তাহলে তো এটা আপনার জানার কথা। আপনি এখানে এসে তখন থেকে প্রায় 8.5 ঘন্টা হতে চলো, আপনি 7:45 ঢুকেছেন, এই এতক্ষণ এতগুলো পেশেন্ট এখনো পড়ে আছে। তখন ওকে জিজ্ঞেস করেছে আপনার নামটা কি, সোমনাথকে। তার আগেই সোমনাথ বলছে কেন, আপনাকে আমি নাম বলতে বাধ্য নেই। তখন ওকেও এরকম মানে চোটপাট দেখিয়েছে যে আমার নাম জানেন, এটা যখন বলেছে তখন বলেছে যে মেরে আপনি আমাকে বলতে চাইছেন যে আপনি নাম বলবেন না, আর এখানে ঘুরে বেরিয়ে এলেন, এখানে মেরে পুঁতে রেখে দেবো আপনাদের দুজনকে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা। তখন সোমনাথ তেড়ে গেছে, ও বসতে গেছিল চেয়ারে, তখন এটা শুনে ও না বসে তেড়ে গেছে, বললো তার মানে আপনি অন ডিউটি ডাক্তারদের উপর এইটা করছেন, আপনি জানেন কত করছেন, আর আপনি আমাদের কৈফিয়ত চাইছেন কেন, আপনি যত বড় নেতাই হন। তখন ওকে মারতে গেছে। ওর সঙ্গে আরো 4-5 জন ছিল, আমরা কাউকে চিনি না এদের, আমি বাবুনকেও কোনোদিন চোখে দেখিনি, আমার এখনো বলতে পারবো না চেহারা কেমন, বা তখন আমরা কাজের কনসেন্ট্রেশনে আছি। আর সেই সময় প্রায় 8:30 বেজে গেছে, মৌমিতা বলে, ওর নামও মৌমিতা চ্যাটার্জি, ওই বউ আর কি, এই আমাদের ভট্টাচার্য, সোমনাথ ভট্টাচার্যের বউ, সেও ওখানে অ্যাটাচ, ও প্যাথোলজিস্ট, ও রাত্রিবেলার ওর ডিউটি ছিল এমার্জেন্সিতে, ও ঢুকছে। সেই সময় দেখছি যে সোমনাথের কলার ধরে, তখন আমি তাড়াতাড়ি কি করেছি, ওই পেশেন্টদের সব ছেড়ে ছুড়ে আমি তাড়াতাড়ি ফোন করেছি ঠাকুর অন ডিউটি পর্ণশ্রী থানা ওসি। আমি তাড়াতাড়ি বলছি দেখুন আমরা অনেকক্ষণ থেকে আউটপোস্ট আমাদের এখানে আছে, ওদেরকে ডাকছি, ওরা কেউ আসছে না, এখানে মারামারি শুরু হয়ে গেছে, ডাক্তারের কলা দিচ্ছে, আমাদের মেরে পুঁতে রেখে দেবে বলছে, 8:30 বেজে গেছে, আমাদের রিলিভারও এসে গেছে, এখানে অনেকক্ষণ থেকে উনি অনেক করছেন। তখন সৌম্য ঠাকুর বলছে কেন ওখানে পুলিশ কিছু করছে না, আউটপোস্টে আমি নিজে গিয়ে ওদের ডেকে এনেছি ঘর থেকে, কেউ আসছে না। বলছে না আমরা ওখানে যেতে পারবো না, কারণ আমরা এগুলো করার জন্য আমরা কে কোথায় মারামারি হচ্ছে আমরা গিয়ে দাঁড়াতে পারি, কিন্তু আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, তখন আমি বললাম আপনি প্লিজ আপনি একবার আসুন, আদারওয়াইজ আমাদের এখানে কিন্তু ভীষণ খারাপ অবস্থা চলছে, আমাদের মেরে পুঁতে রেখে দেবে। আর ওকে কলার ধরেছে, এসে ধরেছে। তখন করে সৌম্য ঠাকুর বোধহয় একজন মানে পুলিশ ভ্যান পাঠিয়ে বা কিছু করেছে। আমি তার মধ্যে সকলকে, আমাদের বিদ্যাসাগরের অফিসিয়াল যারা ছিল চেয়ারের, এমএসবিপি থেকে শুরু করে সবাইকে জানিয়ে দিয়েছি ফোন করে, আর একটা তাড়াতাড়ি এফআইআর করে আমি আর সোমনাথ দুজনে সই করেছি। তখনও কিন্তু ওই তরজা চলছে, সই করে আমি ইয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মে আই হেল্প ইউ, ওরা ফ্যাক্স করে পাঠিয়ে দিয়েছে এতে। তো ওরাও ততক্ষণে বেরিয়ে এসছে, ওখানে অনেকগুলো ছেলে মেয়ে থাকে, আমাদের সবসময় এমার্জেন্সির সঙ্গে যে লাগোয়া রুমটা, সেখানে প্রচুর ছেলে মে আই হেল্প ইউ, ওরা যথেষ্ট ভালো, ওরা আমাদের হেল্প করে, আমরা কোনো প্রবলেমে পড়লে ওরা দৌড়ে আসে। ওরা ততক্ষণ এসে ছাড়িয়েছে, করেছে। তখন এইসব একটা বিশাল কেওস আমাদের 11:30 অব্দি ওখানে আটকে রেখে দিল এই বাবুন আর তার সম্প্রদায়। তারপরে তিনি ফোন করে, এটা ছিল একটা বুধবার, 2টো থেকে রাত্রি 8:30 ইভিনিং ডিউটি, তারপরের দিন বৃহস্পতিবার আমার অফ থাকে, আর শুক্রবার দিন আমার ওপিডি থাকতো বিদ্যাসাগরে। আমাকে বৃহস্পতিবার দিন এটা নিয়ে মানে সব জানাজানি হলো, বিদ্যাসাগরের পাশেই তৃণমূল কংগ্রেসের পার্থ চ্যাটার্জি, যিনি এখন জেলে। তো যাই হোক, ওনারা সব চলে এলেন। হ্যাঁ, এসে তারপরের দিন একটা বিশাল সুপারকে ডাকা হয়েছে, কারণ সুপারকে তো আমি অলরেডি জানিয়ে দিয়েছি, সব এরাও জানিয়েছে, হসপিটালের সব স্টাফেরা, যে স্যার এখানে যদি আপনি তো উনি জাস্ট 6টার সময়ই গেছেন অফিস থেকে বাড়ি, উনি চাকদার লোক, এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন, তো চাকদাতে বাড়ি, কেউ ওনাকে যাতায়াত করতেন। তখন উনি তারপরের দিন সকালবেলা ভোরবেলা এসে এগুলো দেখে, তারপরে বোধহয় পার্থ চ্যাটার্জি এসছে, তৃণমূলের সব এসছে, স্বাস্থ্য ভবনে খবর গেছে। পার্থ চ্যাটার্জি মানে জানেন তো সব তৃণমূলের। তারপরের দিন বৃহস্পতিবার আমাকে তখন এই সন্ধ্যে 6টা স্বাস্থ্য ভবন থেকে ফোন করছে ডক্টর পি বড়াই, আমার ট্রু কলারে ফোনটা এসছে স্বাস্থ্য ভবন থেকে, দেখাচ্ছে ট্রু কলারে ডক্টর পি বড়াই। তো বলছে আপনি বারুই না বড়াই কিছু একটা ছিল, আমি চিনেছি। হ্যাঁ হ্যাঁ, কালিম্পংয়ে সেই পেয়েছিলাম। হ্যাঁ কে করেছে?
কালিম্পং এ সিএমওইচ পেয়েছিলাম, ওনাকেও ট্রান্সফার করেছিল নর্থ বেঙ্গলে। আচ্ছা, তো উনি ফোন করছেন, ফোনে করেছে আচ্ছা আমি কি বেশ জোর গলায়, হ্যাঁ মানে বেশ দাপটের গলা আর কি, মানে গলা শুনলে তো একটা বোঝা যায় কে বিনীত কে অবিনীত কে দুর্বিনীত, হ্যাঁ এরম আর কি, দুর্ধর্ষ গলা এরম আর কি টাইপের। তো আমাকে বলছেন যে আচ্ছা আমি কি ডক্টর শিবানী চ্যাটার্জির সঙ্গে কথা বলছি? তখন আমি বলছি হ্যাঁ স্যার বলছেন, গুড আফটারনুন। তখন বলছে যে আপনি কালকে থেকে আর, একদম এই কথা, আপনি কালকে থেকে আর বিদ্যাসাগর যাবেন না। তখন আমি বললাম যে আপনি কে বলছেন স্যার? নামটা আসছে পি বড়াই, কিন্তু পুরো নামটা তো লেখা নেই। আমি বললাম স্যার কেন, আমি কিন্তু আপনার নামটা জানতে পারি? তখন আমি বলছি যে স্যার আমি তো আপনাকে চিনি না, আর আমার কাছে তো কোনো অর্ডার নেই, মানে বিদ্যাসাগরে কেন যাবো না, আমার তো কালকে ডিউটি আছে। বললো বললাম তো আমি যেই হই আপনার জানবার দরকার নেই, আমি যেই হই না কেন আপনার একদম এই টোনে, যেই হই না কেন আপনার জানবার দরকার নেই, কোনো অর্ডার ফর্ডারের দরকার নেই। আপনি শুক্রবার গিয়ে বিদ্যাসাগরে যাবেন না, আপনি নর্থ সুবারবানে জয়েন করবেন। অর্ডার ফর্ডার সব ওসব আমরা বুঝবো, আমরা পাঠিয়ে দেবো। তো তখন উনি ফোনটা কেটে দিলেন, আমাকে কিছু বলবার সুযোগই দিলেন না। তো যাই হোক আমি এফআইআরটা করেছিলাম। তো যাই হোক আমার সইও ছিল, সোমনাথ ভট্টাচার্যের সইও ছিল, সবই ছিল, সেটা জমাও করেছিল পর্ণশ্রী থানার সৌম্য ঠাকুর। আমার এখন সব মনে আছে, ওনার নাম্বারও এখন আমার ফোনে আছে সৌম্য ঠাকুরের। তো যাই হোক ওসব পাস্ট টেন্স। 2021-এর আমাকে ওই এবার দিন ওই বুধবার বৃহস্পতি শুক্রবার গিয়ে আমি ওখানে গেলাম, জয়েন করলাম। গিয়ে তার আগে সুপারকে ফোন করলাম যে আমার কাছে কোনো অর্ডার নেই, বলো আপনি যান আমি অর্ডার পাঠাই। মানে এরা সব হাত ধুয়ে ফেলেছে, ততক্ষণ ডিসকাশন হয়েছে, হাত ফাত ধুয়ে আমাকে লাথি মেরে ওখান থেকে বার করে দিল। গিয়ে জয়েন করলাম। তারপর ওখানে অনেক থ্রেড কল পেয়েছি, দিনের পর দিন, আউটডোরে দিনের পর দিন। তো যাই হোক তারপরে আবার ওখান থেকে তার এগেনস্টে প্রতিবাদ করতে গিয়ে আমি যখন একটা লিখলাম যে আই এম নট ফিলিং সিকিউরড, হ্যাঁ, টু রেন্ডার মাই গুড সার্ভিসেস ওভার হিয়ার বিকজ এভরি অল্টারনেট ডে আই এম গেটিং থ্রেটেন্ড বাই দ্য লোকাল হুলিগানস। এবং তারা এসে কাশীপুর থানায় মিস্টার ভঞ্জ, হ্যাঁ ওর নাম হচ্ছে, ওনার নাম্বারটাও এখানে আছে, কাশীপুর থানার ওসি, তাকে একটা চিঠি করলাম, কোনো উত্তর পেলাম না। তারপর ওনার সঙ্গে গিয়ে দেখা করলাম, কুরিয়ারে চিঠি দিলাম যাতে আমার কাছে একটা ডকুমেন্টস থাকে, আছে এখনো আছে ডকুমেন্টস গুলো। ওনার কাছে গিয়ে দেখা করলাম যে স্যার আপনি এই জন্য আপনার কাছে আমি নর্থ সুবারবান থেকে এসেছি, এই কারণ। বলো হ্যাঁ আপনার চিঠি পেয়েছি, আমরা পড়বার টাইম পাইনি, তবে চিঠিটা আমরা পেয়েছি, সেরকম খামে বন্ধই রয়েছে দেখলাম। তখন আমি বললাম যে আমি কুরিয়ার করেছিলাম, সেই ডকুমেন্টসটা আমার কাছে আছে, এটাই যে আমার এখানে এই হুলিগানস কিছু মুসলিমস এবং আরো অনেকে, তাদের মধ্যে আমাদের স্টাফও কিছু আছে, এই পরপর ঘটনা ঘটেছে এখানে। আমি সেই কারণে আপনাদের কাছে এসেছি যে আমার যদি কোনো লোকাল, বললো ওইসব কিছু করতে পারবো না, আমাদের হাত পা বাঁধা, কিছু করতে পারবো না, আপনি আসুন। আমাকে বললো চা খাবেন, আমি চা খেতে এখানে আসিনি মিস্টার ভঞ্জ, আমি এই কারণে এসেছিলাম। দেখলাম একেবারে টোটাল টাইট লিপড, একটা কোনো কথা বললো না। আমি ওখান থেকে জাস্ট হয়ে বেরিয়ে চলে এলাম। তারপরেই আমি এই ট্রান্সফার অর্ডারটা পেলাম রামপুরহাট। ওখানে আমার খুব যে সেফ তা নয়, ঠিক যাই হোক আফটার অল এগুলো সব জানিয়ে দিয়েছি, মানে রামপুরহাটেও এখন সবাই জানে এগুলো। একটা আপনাকে অনুমতি চাইবো, মানে আরো অনুমতিটা এই জন্য যে আপনার তো রিটায়ারমেন্টের সামনে, হ্যাঁ দে মে ক্রিয়েট প্রবলেম। আপনি একাধবার হলেও নাম বলে ফেলেছেন। তো যাই হোক, আমি কি এটা আপনার অনুমতি পেলে তবেই আমি জানাবো, কিন্তু কাউকে জানাতে পারি? একদম, আমি নিজেই তো জানিয়েছি অনেককে, আমি সংবাদ মাধ্যমেও গিয়েছিলাম, আমি এই এগেনস্টে হাইকোর্টে গেছি। তিনি ইন্দ্রজিৎ সেন অ্যাডভোকেট, তার সঙ্গে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে 2000 টাকা ওনার ফিজ। হ্যাঁ শুনুন, বলেছি যে আমি এরকম ভাবে এই হচ্ছে। তো বলে আপনাকে যে যখন উনি বললেন, আপনি গিয়ে বললেন যে আমি এখানে সেকেন্ড দিন যখন কাগজপত্র নিয়ে গেলেন জয়েন করার পর, ও আচ্ছা এখানে একটু ডিলিংক হচ্ছে, 5 তারিখে এটা আপনার 5 মার্চ, 6 মার্চে আমাকে সকালবেলা ফোন করে নর্থ সুবারবান এবং বিদ্যাসাগর সুপার এখন কিছু মন্ডল আর সিওমএইচ অফিস, আমাদের এর কি বলো এটা, এমআর বাঙ্গুর, এরা সবাই ফোন করতে শুরু করলো যে আপনাকে রিলিজ করে দেওয়া হয়েছে, আপনি এসে রিলিজ অর্ডার নিয়ে যান। এটা ছিল 6 তারিখ। 5 তারিখের ঘটনাটা বললাম যে অর্ডারটা পেলাম করে আমি রাতে 7:30 ডিএইচএস এর সঙ্গে দেখা করে উনি বললেন আপনি যান জয়েন করুন, আমরা কিছু করতে পারবো না, জয়েন করে কাগজ নিয়ে আসুন, কিন্তু ইলেকশনের আগে কিছু হবে না, আমরা আপনার কতটা কি আপনার কথা শুনতে পারবো বলতে পারি না। সেখানে আরো অনেকে ছিলেন। তো যাই হোক সেখানে আরো অনেক কথা হয়েছে, সেগুলো আর বললাম না, কনসাইজ করছি। তো যাই হোক আমি তখন এসে 6 তারিখে 3টে জায়গা থেকে রিলিজ অর্ডার নিয়ে 7 তারিখে আমি ফার্স্ট ট্রেনে বেরিয়ে গেলাম
রামপুরহাট, গিয়ে ওখানে জয়েন করলাম। গিয়ে জয়েন করে তখন আমি বললাম, ওখানকার যিনি এমএসভিপি ডক্টর পলাশ দাস, এখন উনি এমডি কমিউনিটি মেডিসিন, ওনার ব্যবহার ভালো, খারাপ না। উনি আমার সঙ্গে সিম্প্যাথাইজ করেছেন এই ব্যাপারে যে ম্যাডাম এইটুকু আপনাকে বলতে পারি যে আপনি, আমি জয়েন করতে যাইনি, অ্যাকচুয়ালি ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম যে স্যার আমি এই মতো অবস্থায় কি করব। তো বললো, দেখুন আমি আপনাকে এই চেয়ারে থেকে তো একটাই কথা বলবো, জয়েন করুন। আপনি তো নো হোয়ার, এখন আপনাকে তো রিলিজ করে দিয়েছে সব জায়গা থেকে, সুতরাং আপনার চাকরি কন্টিনিউ করতে গেলে, মাইনে পেতে গেলে আপনাকে তো একটা জয়েন করতেই হবে। এইটুকু বলতে পারি, আপনার কোনো ট্রেনিং নেই বা এ নেই, বা আপনি কোনদিন এসএনসিতে কাজ করেননি, সেটা আমরা আপনাকে যতটা পারবো সাহায্য করব, বা আপনাকে ট্রেনিং দেওয়ার যদি বন্দোবস্ত করা যায়, সো দ্যাট আপনি ইউ উইল ফিল ফ্রি। কারণ ওখানে মাত্র দুজন এমো, একজনই ছিল বঙ্কিমমন্ডল, ওখানকার লোকাল ছেলে, আজ 7-8 বছর ধরে ওখানে কাজ করছে এসএনসিউতে, আর ওখানে প্র্যাকটিসও করে, র্যাম্প্যান্ট প্র্যাকটিস করে। আর কোনো এমো নেই। আমাকে পাঠালো 52 জনের যে এমোর লিস্ট, তার থেকে একটা লোকও কিন্তু যায়নি, তারা কিন্তু সব এসএনসিউর লোক। ওখানে ওটা রামপুরহাট মেডিকেল কলেজ ডিস্ট্রিক্ট হাসপাতাল ছিল, ও এখন মেডিকেল কলেজ একটা দুটো ব্যাচ বেরিয়েছে, সুতরাং ওটা এখন মেডিকেল কলেজের ক্রাইটেরিয়ায় পড়ে। তাহলে ওখানে এমও, অন্য মুর্শিদাবাদ আপনি খোঁজ করে নিন, মুর্শিদাবাদের শান্তনু চ্যাটার্জি আছে এসএনসির এমও, ওখানে 9 জন আছে। মাঝখানে একটা হয়েছিল, ওই স্টেট ওয়াইজ একটা কনফারেন্স হয়েছিল পেডিয়াট্রিক্স এর, মানে এসএনসির লোকদের নিয়ে। সেখানে আমার এইচওডি ডক্টর অনিশ চ্যাটার্জি আমাকে বলেন, ম্যাডাম আপনি তো কলকাতায় থাকেন, আপনার বাড়ির কাছে হবে স্ট্যাটল, আপনি ওটা অ্যাটেন্ড করুন। ওখানে আপনি পম্পাকে পাবেন, পম্পা চক্রবর্তী, বিধান শাহ, এরা সব প্রফেসর পেডিয়াট্রিক্স, তারা আপনার ট্রেনিং এর বন্দোবস্তটা করে দেবেন, ওখানে বলবেন মিটিং এ। তো ওখানে সত্যি আমি সবাইকে পেয়েছি, বলেওছি। আজ পর্যন্ত সুপারকে থার্ড রিমাইন্ডার লেটার দেওয়া হয়ে গেল, আজ পর্যন্ত কোনো ট্রেনিং এর কোনো বন্দোবস্ত কিচ্ছু নেই। ঠিক আছে, আমি রামপুরহাটে যখন ওনাকে জয়েন করতে গেলাম, উনি বললেন আপনি জয়েন করে যান, তারপর দেখছি। সেই জন্য কিন্তু জয়েন করে গেছি ওখানে, এবং আজকে একটু অনেক দিনই হয়ে গেল, এটা অগাস্ট শেষ হতে চললো। তো যাই হোক, একটা এইগুলো। হাস্যকর কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আমাকে যখন কালিম্পং পাঠালো হ্যাঁ স্বাস্থ্য ভবন থেকে, হুম আমাকে না স্বাস্থ্য ভবন দিল, না আমার অরিজিনাল প্লেস অফ পোস্টিং যেখানে আমি সাসপেন্ডেড হয়েছিলাম, বারাসাত, হুম আমি বারাসাত, উইদাউট আমি রিলিজ জানি ওই অর্ডার, সময়টা। হ্যাঁ, আমি উইদাউট রিলিজ অর্ডার জয়েন করলাম নতুন জায়গায়, মানে আচ্ছা, অ্যাজ ইট ফ্রেশ। বুঝতে পেরেছি। কোনো মানে কি নিয়ম নীতি হাস্যকর, নেই, কোনো আইন নেই। কোনো আইন নেই, কি ওখানে করবো জয়েন অরুণাচল করার দা পর এখানে। যেটা পেয়েছি, হুম ওখানে হুম তৎকালীন সুপারিনটেন্ডেন্ট এবং সমস্ত মেডিকেল অফিসাররা, তখন আমার বাবা মারা যাচ্ছেন, আর আচ্ছা কিছুদিনের মধ্যেই মারা যাবেন, এরকম আচ্ছা, অবস্থা। অবস্থা তারা ডাইং তারা কন্ডিশন, প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছেন, এটা একটা প্রত্যেকে। তো বিশাল। মানে আমি সত্যি বলছি, আমি তাদের কাছে আমার জীবনের হুম, বেস্ট পোস্টিং বোধহয় ছিল কালিম্পং, আচ্ছা, যদি আমি এনজয় করতে পারলাম না। হ্যাঁ, 4 মাস, তার মধ্যে এত সাংসারিক ঝামেলা। হুম, আপনার এটা আমি তাহলে শেয়ার করতে পারি কারোর সাথে? হ্যাঁ, একদম একদম। তারপরে আমি অ্যাডভোকেটের কাছেও গেছি, উনি মানে আমাকে শুধু একটা এভিডেন্স চেয়েছিলেন যে ওনাকে যখন আপনি বলতে গেলেন আমার চোখের কাগজ নিয়ে এসেছি আমি, আপনি আসতে বলেছিলেন সেই জন্য এসেছি স্যার, তখন উনি ফিরেও তাকাননি। উনি এটা কম্পিউটারে কিছু করছিলেন, আমি দাঁড়িয়ে আছি 5th রো এর পেছনে, দরজা দিয়ে ঢুকতে দিয়েছেন, এটা বোধহয় ভালো, তা না তার আগেই সিকিউরিটিকে দিয়ে উনি ঘাট ধাক্কা দিয়ে দিতেন। তখন আমি বললাম যে স্যার আপনি আমাকে ডেকেছিলেন, আপনি যদি একটু বলেছিলেন যে কাগজপত্র চোখে নিয়ে আসতে, সেই জন্য উইথ গুড ইন্টেনশন এসেছি, আপনি দেখতে চেয়েছিলেন সেই জন্য। বললো না না, আমাদের এখন ওইসব দেখার সময় নেই, আপনি জয়েন করে গেছেন তো? আমি বললাম হ্যাঁ। তখনই বললাম যে স্যার আমি আপনার কাছে এই জন্যই এসছি, আপনি প্রথমত আপনি আমার চোখের কাগজপত্র ডাক্তারের দেখতে চেয়েছিলেন, আর দ্বিতীয় আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে আমি কি ভিআর পেতে পারি বা চাকরি ছেড়ে যেতে পারি, আমি কাজ করতে পারছি না এই চোখ নিয়ে, আমার প্রথমত কাজটা জানি না, আর দ্বিতীয়ত আমার চোখ পারমিট করছে না। তখন উনি কম্পিউটারে বা কিছু একটা করছিলেন, তখন উনি বললেন কাজ শিখে নিন, আমি আমার চাপরাশিদের কাছ থেকেও কাজ শিখি। আমি শুনে কিছু বলিনি। হ্যাঁ, এটা তখন আমি বললাম রামপুরহাটেই? না, এটা হচ্ছে ডিএইচএস সিদ্ধার্থ আচ্ছা নিয়োগী। আচ্ছা আচ্ছা না, আচ্ছা রামপুরহাট ভীষণ ভালো, আচ্ছা ওরা আমাকে প্রচন্ড হেল্প করছে। হ্যাঁ, আচ্ছা। আমি যেটা কামিং টু দ্য অরিজিনাল পয়েন্ট, তখন উনি হ্যাঁ, বললেন যে চাকরি ছাড়বেন, আমি তো এক্সটেনশনে আছি আপনি জানেন। আমি বললাম স্যার আপনি এক্সটেনশনে আছেন, সেটা আপনি 5th মার্চে, আপনার কাছে তো আমি দুদিনই এলাম, মানে 5th মার্চে এসেছিলাম আর আজকে এলাম, ওই জন্য আপনি কথায় প্রসঙ্গে বলেছিলেন। তো আপনার এক্সটেনশনের সঙ্গে থাকার সঙ্গে স্যার আমার চোখের অপারেশন রেটিনা নেই, এটার কোথাও কি কোনো যোগসূত্র আছে আমি তো জানি না, আর আপনি তো আমাদের এই গার্জিয়ান। অফিসার, গার্জিয়ান, সেই সেই সাহস নিয়ে আপনার কাছে এসেছি আর কিছু। হ্যাঁ, তো তোকে বলছি চাকরি ছাড়বেন মানে,
সিকিউরিটি ডাকছেন, তখন একজন অলরেডি ভেতরে, আর বাইরে যে সিকিউরিটিকে তাকে ডাকছেন। তিনি শুনছেন কিন্তু আমাদের কথা। আরে সিসিটিভি নিশ্চয়ই ওনার ঘরে থাকবে। সিকিউরিটি আসুন তো, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। হুম। তখন এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম অরুণাচলদা, স্যার আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন আমি বললাম, স্যার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, আপনার কাছে জাস্ট একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে এসেছি, আপনি ডেকেছিলেন প্রথমত, আর দ্বিতীয়ত আপনার কাছে এই পারমিশনটা নিলে আমি এটা চিঠি জমা দেবো এই জন্যই। আর এখন আমি বসছি এই 5th রোয়ের লাস্ট কর্নার চেয়ারটা যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে বসলাম। আপনার যদি ক্ষমতা থাকে আপনি কোন সিকিউরিটিকে ডাকুন, আমাকে ঘাড় ধাক্কা দিতে বলুন। আমি এই টোনে বলেছি অরুণাচলদা, আমি এই টোনে বলেছি। ইনি তখন ডিএইচএস। উনি তখন ডিএইচএস। এই কিছুদিন আগে চিংড়ি ভোজ টোজ খেয়ে উনি কর্মজীবন থেকে অবসর নিলেন। উনি ওখানেও এসেছিলেন, ওই স্ট্যাডেলে যেটা হয়েছিল আমাদের স্টেট কনফারেন্স, সেখানে উনি এসে অনেক বড় বড় লেকচার মেরেছেন। ওখানে আমার যারা কলিগ বা আমার কন্টেম্পোরারি তাদেরকে আমি গল্প ছলে কিন্তু বলেছি, এই ভদ্রলোক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মুখে বলা দুটোর মধ্যে কোথাও কোনো আমি তফাৎ খুঁজে পাই না। আর এরা কথায় কথায় মহিলার সম্মান হানি দেখে। আপনি আপনি সম্ভবত আমাকে বলুন। মহিলার নন, আপনি ডাক্তার। তারপরে কিন্তু আমি এখনো রামপুরহাটেই আছি। কোথায় যাব? উনি আমাকে হাইকোর্টের অ্যাডভোকেট, উনি বলেছিলেন যে দেখুন আপনি কি ওটা রেকর্ড করেছেন ওনার কথাটা? আমি বললাম, স্যার আমি তো রেকর্ড করার জন্য ওখানে ঢুকিনি, আমার সিনিয়র অফিসার, আমার গার্জিয়ান, তার সঙ্গে এটা উনি ডেকেছিলেন সেই জন্য গেছি। উনি যে এরকম ধরনের কথা বলবেন, বিহেভ করবেন, সেটার জন্য আমি একদম অ্যালার্ট ছিলাম না। আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ যে আমি মোবাইল অন করে রাখবো বা কিছু। এমনিতেই সিনিয়র কোনো অফিসার বা ব্যাংকে গেলে মোবাইল অফ করে ঢুকতে হয়, এগুলো আমরা ছোটবেলা থেকে শিখেছি। তো আমি তো জানতাম না। বললো তাহলে তো এভিডেন্স ছাড়া তো আমি কিছু করতে পারবো না, তবে আপনাকে আমি একটা বলছি, আপনার জাজমেন্ট আমি আপনাকে করিয়ে দিতে পারবো। আপনার যে কাগজপত্র আছে, আপনার যে চোখের অপারেশন হয়েছে সেগুলো নিয়ে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এত বছরের 75 বছর বয়স, আমার এত বছরের অভিজ্ঞতা অ্যাজ অ্যাডভোকেট, আমি আপনাকে বের করে আনতে পারবো। আমি এটা রামপুরহাটে গিয়েও বলেছি। আমি তখন ওরা বললেন আপনি অন্য কোথাও যাবেন না, আপনার চাকরিটা তো আর বেশি দিন নেই। রামপুরহাটের সবাই তো বললো যে আপনি জয়েন করুন, কাজ করুন, আমরা মাইনেটা আপনার চালু করে রাখি, কারণ আপনি কিন্তু রিলিজ অর্ডার সব জায়গা থেকে পেয়ে গেছেন। মাইনে তো সন্দীপ ঘোষও পাচ্ছে। হ্যাঁ সেটাই বলছি যে আমি তখন বলেছিলাম, স্যার আমি চাকরি করতে চাই না, আমি মাইনেও পেতে চাই না, আমার আত্মসম্মানটা বড় কথা। যে ঘাড় ধাক্কা আমি পেয়েছি, তারপরে চাকরি করার মতো মানসিকতা আমার আর নেই। নমস্কার সন্ময়দা, আপনার বাংলার বার্তা আমি দেখি মোটামুটি রেগুলার বেসিসে। আমি শিবানী চ্যাটার্জি বলছি, হ্যাঁ আমি অরুণাচলদার মুখ থেকে সবটা শুনেছি, আপনার ভয়েসটাও আমি পেয়েছি, মানে সমস্ত ঘটনাটা। হ্যাঁ আপনার নামটাকে অফ করে দিয়ে আমি হ্যাঁ যদি সমস্ত ঘটনাটাকে কালকে টেলিকাস্ট করি সকালবেলা, হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই তো আপনার? স্যার আমার তো অসুবিধা কিছুই না, কারণ পুরো ঘটনাটাই সত্যি। হ্যাঁ, আমি এখনো চাকরিতে আছি, আমি এখন প্রেজেন্টলি রামপুরহাট মেডিকেল কলেজে আছি। হ্যাঁ। তো আর আমার আছে এই 24-এর, এটা হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 25-এর পুরোটা। দেখুন, তো আপনার হ্যাঁ উপর যে অত্যাচার হয়েছে, হ্যাঁ 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 এটা কিন্তু বাংলার মানুষের জানা দরকার। হ্যাঁ সেটা আমি নিজে কিছু বলেছি মুখে মুখে, আমার কলিগদের বা আমার যারা আছে তারা অনেকেই জানে, তবে আমি নিজে চাই এটা সবাই জানুক। হ্যাঁ, আমি তার জন্য আমার কোনো মানে এমনিতে আমি একটা সাইকোসিসে সবসময় ভুগছি, বিকজ আমি থাকি হচ্ছে রুবির কাছে, রুবি জেনারেলের কাছে। আমাকে অনেকটা ট্রেন জার্নি করে যেতে হয়। আমার সব থেকে বড় যেটা দুঃখের কারণ, সেটা হচ্ছে আমার রাইট আইটা প্রায় নেই বললেই চলে, 30% ভিশন অনলি, বিকজ আমার 90% রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেছে। এটাতে 2023-এ 28 ডিসেম্বর আমার অপারেশন হয়ে গেছে। তারপর আমাকে ইন্টেনশনালি এবং যে ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, আমি সেখানে কোনোদিন কাজ করিনি আমার এই 36 বছরের চাকরির জীবনে। আমি তাহলে এই বক্তব্যটাকে আমি আপনার শোনাচ্ছি। আমার হ্যাঁ কালকে সকালে এটা মানুষ জানুক। আমার হ্যাঁ মনে হ্যাঁ হয় নিশ্চয়ই। আপনার কনসেন্টটা নেওয়ার জন্য আমি ফোনটা করলাম। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। কোন রকম যদি অবিচার এর মুখোমুখি হন, হ্যাঁ উইদাউট হেজিটেশন
আমাকে কল করবেন, আমার নাম্বারটা কাইন্ডলি সেভ করে রাখবেন। ডেফিনেটলি 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 আমি সেভ করে রাখছি। আমি ওখানে এখনো কিছু ট্রোলড বলুন বা যে কোনো একটা এর কিন্তু মুখোমুখি হচ্ছি, অনেক রকম ওই যাই হোক প্রেশার ট্যাকটিক্স বলুন বা সমস্ত অপমান করা বলুন, হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু। ডক্টর চ্যাটার্জি, সারা বাংলার সমস্ত ডাক্তার ফ্র্যাটার্নিটি কিন্তু এক হয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো বটেই, আমরা যা ফেস করছি সুতরাং মানে এটা। হ্যাঁ দিস শুড কাম টু দি পিকচার। আপনার এত বড় একটা ঘটনা, এটা একদম। মানুষের জানা দরকার। আমি তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ডক্টর চৌধুরী যেটা পাঠিয়েছেন, আমি হুম সেই অডিও রেকর্ডিংটা পাঠাচ্ছি, শোনাচ্ছি। একদম একদম স্যার, আপনি শুধু একটা কথা বলুন, আপনার নাম উচ্চারিত হলে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধে নেই, সবাই জানেও এটা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কোনো অসুবিধে নেই। হ্যাঁ শুধু আমার ওই একটাই স্যার ভয় যে আমি এখনো ট্রেনে যাতায়াত করছি, আমার এখনো প্রায় ধরুন 4 মাস, ওখানে 12 বছর 16 মাস আমার চাকরি আছে। আমি চাইছিও না ওখানে কোর্টে, আমি প্রত্যেকটা মোমেন্টে ওখানে খুব ভয় পাই এবং আমি খুব এর মধ্যে। আমার একটা সাজেশন আপনার কাছে রইল, হ্যাঁ আপনি সমস্ত বিষয়টা যে আপনি হ্যাঁ যে ট্রেনে যাতায়াত করেন, ভয় পান, হ্যাঁ হ্যাঁ এটা আপনি কাইন্ডলি হ্যাঁ লিখিত ভাবে একটা মেল, হ্যাঁ ডিজি কলকাতা পুলিশ, এদের দুজনকে কিন্তু লিখিত ভাবে একটা মেল করে জানিয়ে রাখবেন। আচ্ছা, এটা কি আমার রেসিডেন্সের কাছে রাখবো নাকি আমি রামপুরহাট যেখানে মেডিকেল কলেজে চাকরি করি সেখানে? আপনি সেই 3 জায়গায় করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডিজি কে করবেন, কলকাতা পুলিশকে করবেন, আচ্ছা এবং রামপুরহাটে অর্থাৎ বীরভূম জেলা পুলিশের সদর দপ্তরেও লিখিতভাবে জানাবেন ওকে যে আপনি ওকে এই চাপের মধ্যে আছেন, কোনো একদম। কিছু অসুবিধে হলে আপনাদের টেক কেয়ার করতে হবে, আমি আগাম জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ স্যার, ঠিক থ্যাংক আছে? ইউ ফর ইয়োর কাইন্ড আপনার অ্যাডভাইস। হ্যাঁ আপনার রেটিনার কত পার্সেন্ট ডিটাচ 90%। একটা চোখের? হ্যাঁ ইনফ্যাক্ট এই রোববারও আমার 6th চেক, এই কামিং 1st সেপ্টেম্বরে আমার চেক আপ আছে। এটা 6th চেক আপ আফটার মাই কিন্তু ভিশন কিন্তু কিছুই ইমপ্রুভ করছে না রাইট আইতে। লেফট আইটা ঠিক আছে কিন্তু উইথ ক্যাটারাক্ট আছে দুটোতেই, রেটিনাটা পুরোটাই রিপ্লেসড হয়েছে। ঠিক আছে ওকে থ্যাংক ইউ। ডক্টর হ্যাঁ চ্যাটার্জি, আমি কালকে সকালে এটা রিলিজ হয়ে যাচ্ছে, আমরা থ্যাংক ইউ ছেড়ে দিচ্ছি। থ্যাংক আপনার ইউ। নাম গুড নাইট। আপনার নাম জানালে কোনো অসুবিধা নেই, তাই তো? কোনো অসুবিধে নেই। থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।